শোন। নীরা চোখ বুজে হাসল। শুনছি তো। চল আরেকবার ধ্বংস করি সব, আরেকবার ঝাঁপিয়ে পড়ি মহাসমুদ্রে। ভয় ডর আমার ভেতরে কোনো কালেই ছিল না, তবুও কোনো দুরহ বেগ পোহাতে, কোনো শৃঙ্খলা মানতে ইচ্ছে করছে না হাজার। চল সেদিনের মতো আরেকবার স্বাধীন আর নির্ভীক হই। অবিকল একই চন্দ্রিমার রাতে একই গলির পথ ধরে আবার উদ্দেশ্যহীন ছুট লাগাই দুজনে। এবার ফিরলে পাখি হয়ে ফিরবো, মুক্তি মিলবে বন্দি দশায় কাটানো অবরুদ্ধ দুটি মনের। যাবি? মেয়েটা উত্তর দেওয়ার সুযোগ পায় না। তখনই পকেটে ফোন বেজে ওঠে নাবিলের। ফোনে হাত নিয়ে স্ক্রিনে নিলয়ের নাম দেখে কপালে হাতে ঘষে হাসল। বেটা সুখে থাকতে দিবে না। ঘরে আলো জ্বালিয়ে দরজা খুলে দিল। ঘরে ঢুকেই নিলয় চোখ ছোট ছোট করে নাবিলের পানে সন্ধিয়ান হয়ে চাইল পা থেকে মাথা পর্যন্ত। পুরো ঘরে নজর বুলিয়ে বলে, ধৈর্য সহ্য দেখছি খুবই কম। বৈধতার আগে দরজা লাগিয়ে ঘর অন্ধকার করে ফেলাটা কিন্তু ভালো কাজ না, ঘোর পাপ। ভাইয়ের ইশারা বুঝে মুচকি হাসল নাবিল। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল, বারান্দায় বসেছিলাম একটু, এমনিতেই তো চাঁদের আলো খুব, ঘরের আলোটা তাই মনে ধরছিল না। রোগী কোথায়? নাবিল চোখ দিয়ে বারান্দায় ইশারা করলো। মাথা চুলকাতে চুলকাতে বলল, রোগী লজ্জা পাচ্ছে সামনে আসতে, শত হলেও ভাসুর তো তুমি। নিলয় গরম চোখে চাইল, পিঠে চাপড় মেরে বলল, ওর লজ্জা আছে, নেই শুধু তোরই। এখন কাজের কথা শোন, হাতে সময় কম। আমার এক বন্ধুকে দিয়ে সব ব্যবস্থা করিয়ে রেখেছি। গেটের চাবি আছে না নীলার কাছে? নাবিল হাঁক ছাড়ল ঢং করে। কি গো, আছে চাবি? নীরা নিঃশব্দে ঘরে ঢুকে এক পলক বিরক্ত মুখে চাইল নাবিলের পানি। এই অপদার্থ লোক বদলাবার নয়, অসভ্য একটা। দয়ার থেকে চাবি বের করে হাতে দিল ওর, শুধালো। চাবি দিয়ে কি হবে? নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে শীষ বাজাতে বাজাতে বলল, তোদের বাড়িতে ডাকাত দল ঢুকবে নানা জানের আটপৌড়ে বাড়ির নাকি বহুত খাজানার সোর্স পাওয়া গেছে। তোর বাপ তো এমনি এমনি নিতে দিবে না সেসব কিছুই, তাই এই বিকল্প। তথ্য কিন্তু সিক্রেট, বাপের গানে লাগাস না যেন। নীরা ফুঁসে তাকালো। নাবিল ওর কপালে টোকা মেরে শুধায়, বোরখা আছে? কেন? হজে যাব, বোরখা পরে আয়। আর এনআইডি কার্ডও লাগবে, ওটা না থাকলে ব্যর্থ সার্টিফিকেট হলেও চলবে। সময় 10 মিনিট, এর মধ্যে রেডি হ। নীরার অবস্থা দেখে নিলয় হাসলো মিটিমিটি। নীরা বিরক্তি মুখে করে শুধায়, এনআইডি কার্ড কেন? কত প্রশ্ন করে দেখেছো ভাই, এই মেয়ে আমাকে সবসময় এমন বউ বউ অধিকার দেখায় কেন? অথচ লোকে তো ঠিকই ভাবে আমি তৈল মর্দন করে একে পটিয়েছি। আশ্চর্য ব্যাপার, তুই বউ হবি কেন? আমার কি বয়স হয়েছে বিয়ে করার? নীরা চোখ মুখ খিচে দাঁতে দাঁত পিষে আবার শুধায়, এনআইডি কার্ড দিয়ে কি হবে নাবিল ভাই? নৌকা মার্কা একটা ভোট দিয়ে আসবো, যা রেডি হ। শব্দ করে হেসে ফেলল নিলয় এবার। নীরা হতাশ শ্বাস ফেলে কোমরে হাত দিয়ে ঝাঁঝালো চোখে চাইল নাবিলের পানে। নাবিলের গা ছাড়া ভাব, গা জ্বলানো হাসি ঠোঁটে। নীরা আর আবল তাবল বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে ওয়ার্ড্রপ থেকে বোরখা বের করে বাথরুমে ঢুকলো। 2 মিনিটের মধ্যে বের হলো বোরখা পরে। নাবিল ওর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে তাড়া দিয়ে বলে, চল। কোথায়? এত প্রশ্ন কেন? ভয় হচ্ছে? ভরসা নেই? নীরা নিঃশব্দে মাথা উপর নিচ করে স্মিত হাসে নাবিল। হাত বাড়া তাহলে কাজল মেয়ের জন্য। আমার বন্ধনহীন মনটাকে মুক্তি দে তোর অন্তরে। নীরা বিনা বাক্যে হাত রাখে ওর হাতে। নাবিলও শক্ত করে নিজের হাতের মুঠোয় বেঁধে নেয় ওকে। নিঃশ্বাস ফেলে গম্ভীর আত্মতৃপ্তি নিয়ে চোখাচোখি হয় দুজনের। দুটো নিবিড় চোখ হেসে সম্মতি জানায় একে অপরকে। ওরা নিভৃতে ঘর ছাড়ে পূর্ণচন্দ্রকে সাথে নিয়ে। পেছনে ফেরার সময় নেই, না আছে ভবিষ্যতের শঙ্কা। কেবল দুটো কোমল প্রাণ নির্জনে ভরসা দিল একে অপরকে। হৃদয়ের সুখের উত্তেজনা লুটিয়ে ছুটল আড়ালে আবডারে। এই চাঁদ, এই রাত আর নিবু নিবু শুকতারারা সাক্ষী থাকলো আগামীর একটা আকাঙ্ক্ষিত নবসূচনার। 1 সপ্তাহ পর ধুলো মাটির চরাচরের এক রোখা ভাব কাটাতে প্রকৃতিতে পুরোপুরি হানা দেয় বর্ষা। এখন চলছে আষাঢ়ের মাঝামাঝি সময়। তুমুল আশার সঙ্গীতে উল্লাস নিয়ে নেচে উঠছে প্রকৃতি। বৃক্ষের শুকনো সন্তান ঝরে প্রাণ ফিরে গজায় নতুন সতেজ সবুজ পাতা। ভাষা ফিরে পায় গাছ, মাটি আর কবিদের কাব্যজগৎ।
ব্যাঙ কেঁচো জাতীয় উভয়চর প্রাণীরা প্রাণ খুলে নেয় শ্বাস, মুক্ত হয়ে কাঁদে আকাশ। প্রকৃতিকে প্রাণ ফিরিয়ে দেওয়ার কামনা নিয়েই যেন আগমন ঘটে শত মনের আকাঙ্ক্ষিত সেই বর্ষার। বহুদিন পর কুমিল্লায় নিজের জন্মস্থানে যাওয়ার একটা ছুতো পেল জয়নাল শিকদার, তার বাপ দাদার আসল পৈতৃক স্থান, যেখানে শৈশব কেটেছে প্রায় অর্ধেকটা সময়। মা বাবার কবরটাও সেখানেই, যেখানের মাটিতে আকাশে আছে মামা গন্ধ। বাস্তবতা আর সাংসারিক কোলাহলের কারণেই জয়নাল শিকদারের বাড়িতে যাওয়া হয়নি শেষ কয়েক বছর ধরে। মনটা যাওয়ার জন্য উঠাল পাতাল করলেও সময় সুযোগ মেলাতে পারছিলেন না তিনি। কিন্তু এবার আর কোনো তালবানা করলেন না ভাবিজির বিয়ের দাওয়াত পেয়ে। চাচাতো ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ে, দুই বোন আর মীরার শ্বশুরবাড়ির লোকজন সহ সপরিবারে দাওয়াত করেছে এরশাদ শিকদার। নিজে এসে সকলের বাড়িতে বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করে গিয়েছিলেন। ভাইয়ের অনুরোধ ছাড়াও মনের খায়েশটাও ছিল জয়নাল শিকদারের খুব, তাই আর না করলেন না তিনি। ভাইয়ের সম্মতি পেয়ে দুই বোনও যাওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ল। বাচ্চাদেরকে নিয়ে বহুদিন পর নিজ বাড়িতে পা মারালেন, সুযোগটা কেউই খোয়াতে চায়নি। 3 দিনের এই গ্রাম্য ভ্রমণের জন্য তাই সকলেই উৎসাহ নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ফেলল। আকাশ থেকে মেঘ সরে গিয়েছিল অল্প কিছুক্ষণের জন্য। ঘণ্টা দুয়েক পার না হতেই গগন কাঁপিয়ে মেঘ করছে আবার। ব্যস্ত ভঙ্গিতে একে একে সবগুলো লাগেজ গাড়ির ডিকিতে তুললেন জয়দান শিকদার। গুরুম গুরুম শব্দ হচ্ছে কিছুক্ষণ পর পর। বৃষ্টিটা ক্ষণিকের জন্য কমলেও শেষ রক্ষা হলো না, আবার বাড়ছে। মেজাজ এমনিতেই সারাক্ষণ চটানো থাকে তার উপর ঘরের মেয়ে সমাজ করছে আরও দেরি। কোথাও বেরোতে যাওয়ার আগে এদের নিয়ে পড়তে হয় আর এক বিপাকে। জয়নাল শিকদার সকাল থেকেই তাড়া দিচ্ছেন স্ত্রীকে মেয়েকে। এদিকে গ্রাম থেকে চাচাতো ভাই বোনেরা একের পর এক ফোন করেই যাচ্ছে। কাক ভেজা হয়ে তিনি গেটের বাইরে থেকেই হাঁক ছাড়লেন স্ত্রী আর মেয়েকে। বাবার কর্কশ ডাকে নীরা তাৎক্ষণিক দৌড়ে ছুটে এলো। অত্যাধিক রেগে আছেন তিনি। বাবার পাশ কাটিয়ে ভয়ে ভয়ে কোনো রকমে তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসল নীরা। জয়নাল শিকদার মেয়েকে সরাসরি ধমকান না কখনোই, তবে তার নীরব গম্ভীর ভাবটাই সবসময় ভীত করে নীরাকে। সে ভদ্র মেয়ের মতো গুটিসুটি হয়ে বসল। ফোনের ক্যামেরা অন করে চুলটা ঠিক আছে কিনা দেখে নিল। সিটে হেলান দিয়ে কানে হেডফোন লাগাতে লাগাতে মাকে শুধায়। মিরাপু আর দুলাভাই কখন আসবে আম্মু? রাতুলের কি এক কাজ পড়েছে বলল, সন্ধ্যা হবে ওদের রওনা হতে হতে। বেশ কিছুক্ষণ চুপ থেকে আড়ালে মাকে চুপিসারে পর্যবেক্ষণ করে মার ভাবমূর্তি বোঝার চেষ্টা করল নীরা। আপন ভঙ্গিতে জানলার বাইরে চেয়ে থাকার ভান ধরে ভাবলেশীনভাবে শুধালো। আম্মু আর কেউ যাবে না আজকে? কাদের কথা বলছিস? ফুপিরা? তোর খাদিজা ফুপি তো যাবে না আজকে। খাদিজা আবার শরীরটা ভালো না, জ্বর হয়েছে শুনলাম। অহনা, নেহাল আর নিলয় যাচ্ছে। দুলাভাই আর আপা আগামীকাল যাবে সম্ভবত। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে আসে, গম্ভীর স্বরে শুধায়। শুধু নিলয় ভাইয়েরাই যাবে, আর কেউ যাবে না? আমিনা কিছুক্ষণ অগ্নি চোখে চেয়ে থেকে অকস্মাৎ ধমকে উঠলেন মেয়েকে। নিলয় ভাই কি রে? এখনো ভাই ভাই করিস কোন সুখে? আজ বাদে কাল ওদের বাড়ির বউ হয়ে যাবি। বিয়ের পরও ভাই ভাই করলে মানুষ কি বলবে উজবুক? উনি বলে সম্বোধন করবি। নীরা আড়ালে চোখ ঘুরিয়ে শ্বাস ফেলল। পরিচয় মিস থেকে ইতিমধ্যে মিসেস হয়ে গেল, আর এই ভোলাবালা মা এখনো পড়ে আছে তার নিলয় নিয়ে। হায় আল্লাহ, এরা যেদিন আসলেই সত্যিটা জানবে কি যে করবে কে জানে। তার উপর নিলয় ভাই নিজেই এইসবের নাটের গুরু, বুঝতে পারলে তো হিন্দি সিরিয়ালে ক্লাইম্যাক্স খুলে যাবে। নীরা খানিক উদ্বিগ্ন হলো সেসব ভেবে। পরক্ষণেই ঠোঁট টিপে হাসল, মাথা দুদিকে দোলায় বাধ্য মেয়ের মতো। জানলার কাজ ডিঙিয়ে বাইরে তাকিয়ে আবারও হাসল তৃপ্তি নিয়ে। ফোন বের করে মেসেজ পাঠালো কাউকে একটা। ঘুম ভাঙলো স্যার? তাৎক্ষণিক ফিরতি জবাব এলো। ম্যাডাম জীবনে থাকতে স্যার আবার বেলা করে ঘুমাবে কি করে? এত সুখের সুযোগ আছে নাকি স্যারের? ম্যাডাম যে আমার ডেঞ্জারাস শাসক। হাসল নীরা, তবে ইচ্ছা করেই দিল অ্যাংরি রিয়্যাক্ট। শাসক আমি? বাট নো অভিযোগ, নো স্যাডনেস। শাসক আমার নিজের পছন্দের, বহু আদরের। স্বেচ্ছায় জীবনে টেনে এনেছি তাকে, করুক না হয় একটু শাসন।
এটার জন্যই তো তাকে নির্বাচন করা। ঠোঁটে স্মিত হাসির রেখা ফুটে উঠল নীরার। আমরা মাত্রই রওনা হলাম, কখন আসছো তোমরা? নাবিল প্রত্যুত্তর না করে পাল্টা প্রশ্ন করে। আজই যাচ্ছিস তোরা? আজই যাচ্ছি মানে? তোমরা কবে যাবে? মা জননী তো আগামীকাল যাওয়ার কথা বললো। একটা কাজ পড়ে গেল আজকে, আব্বুর এক বন্ধুর সাথে দেখা করতে হচ্ছে। মুহূর্তের মনটা চুপসে যায় নীরার। নাবিল আহ্লাদি শব্দ জুড়ে আবার লেখে, তুই থেকে যা না, আমাদের আমাদের সাথে যাস। আমাকে ছাড়া যাচ্ছিস, বিষয়টা আমার জন্য চিন্তার। অপরিচিত কত লোক থাকবে সেখানে, তোর দিকে কেউ কোন নজর দেবে? ব্যাপারটা হজম হচ্ছে না। থেকে যাবো, কাল স্বামী আর শাশুড়ির সঙ্গে যাবি। না চাইতেও অনেকখানি ভালো লাগায় মনটা দুলে উঠল দোল্লা হয়ে। মিষ্টি করে হাসলো মেয়েটা, মনটা কেমন প্রজাপতির মতো লাফাচ্ছে। নাবিলের বলার ধরন শুনে আজই প্রথম নিজেকে সত্যিকার অর্থে বিবাহিত রমণী মনে হচ্ছে। অজানা নারী সুলভ শিহরণে গা শীতল হয়ে উঠল। চোখ বুজে শ্বাস ফেলল পরম ভালো লাগা নিয়ে। আমিনা মেয়েকে মিটিমিটি মুচকি হাসতে দেখে সন্ধিয়ান চোখে চাইলেন। চোখ ছোট ছোট করে গোয়েন্দাদের মতো শুধালেন, পাগলের মতো অকারণে হাসছিস কেন? কে মেসেজ পাঠাচ্ছে দেখি, ফোন দে। নীরা তাৎক্ষণিক ফোন সরিয়ে স্ক্রিন বন্ধ করে ফেলল। শুকনো ঢোক গিলে ভীত চোখে চাইল মায়ের পানে। আমতা আমতা করে বলল, ইমু মেসেজ করছিল আম্মু। ও নাকি ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে আজকে পা পিছলে পড়ে গিয়েছে। এত বড় দামড়া মেয়ে কিনা পা পিছলে পড়ে যায়, ব্যাপারটা হাস্যকর না? এর জন্যই হাসছিলাম। আমিনা কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মেয়েকে পরখ করলেন। নীরার ভোলাবালা ভাবভঙ্গি দেখে বোধহয় বিশ্বাসও করলেন মেয়ের কথা। নীরা হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছাড়ল। পরক্ষণই ভাবনায় পড়ল, এই ঘটনা ঢাকাতে না জানি আর কত মিথ্যার আশ্রয় নিতে হয় কে জানে। কবে আসবে নিলয় ভাইয়ের প্ল্যান করা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত? কবে মিলবে মুক্তি? নীরা কবে স্বাধীনভাবে নিজের পরিচয়টুকু জনসম্মুখে আনতে পারবে? কবে তার পরিচয় হবে তার আসল গর্ব? বাড়িময় লাল নীল ঝাড়বাতির আলোয় ঝলঝল করছে। বড়রা আপাতত কাজের গোছগাছে ব্যস্ত। কারোরই চোখে ঘুম নেই। বাড়ির ভাই বোন সমাজ সব আড্ডা জমিয়েছে প্যান্ডেলের নিচে। জীবন শৈশবের খোশগল্প চলছে সেখানে। নীরাও ছিল এতক্ষণ এদের সাথেই। বেশ কিছুক্ষণ পর ফিরে আসে ঘরে। মনটা কারো শূন্যতায় খাঁকা করছে। ভালো লাগছে না একটুও। জীবনের রন্ধে রন্ধে এতটাই মিশে গেছে লোকটা যে তার অনুপস্থিতি কিছু মুহূর্তের জন্য মেনে নেওয়াটা দুরূহ। ভীষণ শূন্য লাগে। আগামীকাল গায়ে হলুদের পর্ব, তাই আজ বাড়িতে মেহমানদের আনাগোনা কিছুটা কম। এরশাদ শিকদার কেবলই নিজের কাজের লোকেদের আসতে বলেছেন। নীরা আপাতত মানহার রুমে বসে রইল। মানহা নীরার আর এক চাচার মেয়ে। শিকদার মহলটা আকারে বিশাল, ঘরের সংখ্যাও অনেক। সম্ভবত যৌথ পরিবার এদের, তাই আন্ডা বাচ্চাদের সংখ্যাও অনেক। নীরারা এসেছে বলে ৩-৪টা ঘর খালি করে দেওয়া হয়েছে ওদের জন্য, তাই থাকার ব্যাপারটা নিয়ে হাঁ হুতাশ করতে হলো না। আরামসেই সকলের রাত চলে যাবে ৪ ঘরে। নীরা বসেছিল জানলার ধারে, গান শুনছিল সে। ফোন বেজে উঠল তখনই। ইমু ফোন করেছে। ফোন রিসিভ করতেই মেয়েটার কাতর ভরা কণ্ঠ ভেসে এলো, সুরে কৃত্রিম হাহাকার। যদিও ওর কথা বলার ধরন সবসময় এরামই থাকে, তবে আজকের ঘটনা বোধহয় ভিন্ন। ইমু রীতিমতো মরা কান্না জুড়ে দেবার স্বরে কথা বলছে আজ। দুশ্রী নিরু, আমার হয়ে মসজিদে একটা মিলাদ পড়াইস বন্ধু। আজকে আরেকটু হলে এমার্জেন্সি ফ্লাইটে করে দুনিয়া ছাড়তে হইতো। যা বাঁচা বাঁচলাম রে মামা। আল্লাহর নামে 4 রাকাত নফল নামাজ পড়ছি সাথে সাথেই। আশ্চর্য কথা, এই ভেলকির নামে মসজিদে মিলাদ পড়ানোর মতো এমন কি ঘটল? নীরা উদ্বিগ্ন হয়ে শুধায়, কি হয়েছে তোর? হ্যাঁ, হা হুতাশ করছিস কেন এভাবে? ইমুর অবস্থা আহারে বইন, ইসরে বইন ধরনের। সে এলাকায় ভাবি সমাজের মতো প্যানপেনিয়ে বলল, আর বলিস না দুঃখের কথা। দুপুরে ছোট ভাই বিচ্ছুটার আবদার রাখতে গিয়ে ছাদে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য। আম্মু বারবার মানা করেছে যেতে, তাও গেলাম। কয়দিন ধরে বৃষ্টির পানি জমে জমে ছাদ যে পিচ্ছিল হয়েছিল সে খেয়াল ছিল না। ওই যে আমার জবা গাছটা আছে না, ওই জবা গাছের নিচে ধপাস করে যা আচারটা খেলাম রে ভাই। মানুষ না হলে যদি বোম হইতাম।
ঠিকই ধরাস ধরাস করে ফেটে যেতাম এতক্ষণে। জন্মের শিক্ষা হয়েছে রে ভাই, কোমরটা শেষ দোষ। আমার বয়স বোধহয় 20তেই 80 ছাড়াইলো রে। এই জীবনে আর বিয়া শাদী হবে বলে মনে হয় না। হাসপাতাল থেকে ফিরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তুই ভাবতে পারছিস আমার অবস্থাটা? লাইক আই লাঠিতে ভর করে হাঁটা টাইপ অলরেডি। নীরার হাসি পেল খুব, পরক্ষণই চিন্তায় পড়ে গেল। থম মেরে বসে রইল কিছুক্ষণ, কি জবাব দিবে ভেবে পেল না। দিন দুনিয়ার কাকতালীয়তার একটা লিমিট থাকা দরকার। অলৌকিক ঘটনা জীবনে অনেক শুনেছে, তবে এসব কি? সামান্য মিথ্যা বলার বদৌলতে ইমোটার লাইফ জমের দুয়ারে যেতে যেতে রক্ষা হলো, এমন ঘটনা তো বিরল। মনে মনে নিজের উপর মহা বিরক্ত হলো সে। ছি ছি ছি, একটা মিথ্যা বলার জন্য বেচারিটা আজ লাইফ খুঁড়িয়ে নিয়েছিল। নিজেকে খুব শাসালো নীরা। কেন যে শুধু শুধু সকালে ইমুটাকে নিয়ে এত বড় ডাহা মিথ্যা কথাটা বলতে গেল? আহারে, আল্লাহ বোধহয় এই মিথ্যা কথারই কর্মফল দেখালো ওদের দিয়ে। বেচারি ইমুটিমু। কিরে, তবদা খেয়ে গেলি কেন? নীরার ধ্যান ছুটল ওর ডাকে, হতাশ শ্বাস ফেলে বলল, সিরিয়াস কেস নাকি? এক্সরে করেছিস? না রে বাবু, প্যানিক খাস না। সামান্য ব্যথা পেয়েছি, মেডিসিন দিয়েছে, সেরে যাবে 1 সপ্তাহের মধ্যে। তুই বল, ভার্সিটিতে আসলি না কেন? নীরা বেশ কিছুক্ষণ চুপ থেকে হুট করেই বলে, বিয়ে করে ফেলেছি। ইমু অবাক হলো না, হুহা করে হেসে উঠল, যেন বিরাট কৌতুক শুনল সে। গা ছাড়া ভাব নিয়ে বলল, নাইট জোকস বেবি, আরেকটা বল। বিশ্বাস হচ্ছে না? 1 সপ্তাহ হয় করেছি। বলেছি নাকি বিশ্বাস হচ্ছে না? এই যে আমি হাসছি। আই অ্যাম হ্যাপি ফর ইউ ডার্লিং। স্বামী সন্তান নিয়ে দীর্ঘজীবী হও। ইমু এবারও হাসলো গগন কাঁপিয়ে। নীরা বিছানায় উপুর হয়ে শুতে শুতে বিদ্রুপ করে বলে, যেদিন সত্যি সত্যি স্বামী সন্তান নিয়ে হাজির হব, সেদিন যেন টাসকি না খাস। তখন যেন আবার আবেগে চোখ না ভেজে, বান্ধবী তুই বেঈমান যেন না বলিস। সে তো একদিন না একদিন করবি। নীরা ধমকে উঠল, এই মোর বাচ্চা, আই এম সিরিয়াস। আমার সত্যি বিয়ে হয়েছে ভাই, পালিয়ে করেছি। তোকে না বলতে পেরে পেট কিলবিল করছিল। এখন মনে হচ্ছে তোর মতো আহাম্মককে বলেও ভুল হয়েছে। কিভাবে বিশ্বাস করব? আদতেও বিশ্বাসযোগ্য? তুই নীরা দ্য গ্রেট ইউনিভার্স রমণী পালিয়ে বিয়ে করে ফেলেছে, এই দিনও দেখতে হবে আমাকে? হিটলার কবর থেকে উঠে ৩য় বিশ্বযুদ্ধ শুরু করেছে শুনলে বিশ্বাস করতাম। পৃথিবীটা 3 কোণা শুনলেও বিশ্বাস করা যেত। বাট তুই পালিয়ে বিয়ে করেছিস? হাসালি বন্ধু, প্রমাণ চাই। ওয়েট। এআই এডিট করা ছবি পাঠাস না যেন। নীরা তাৎক্ষণিক ফোন কেটে ওকে একটা ছবি পাঠায়। সিন করে বিদ্যুৎ গতিতে ফোন করলো ইমু। হোয়াট দ্য বিস্ময়কর ব্যাপার! হাউ ইজ দ্যাট পসিবল? আমি কি বেঁচে আছি? নীরা দোস্ত, আমাকে বোধহয় জিন ধরেছে। 2টা থাপ্পড় মার, সেন্স হারাইছে সম্ভবত। আমি মাত্রই ছবিতে তোকে আর নাবিল ভাইয়াকে কাজী অফিসে দেখলাম। আমার ফোনটা নির্ঘাত নেশা করছে ভাই, ওকে লেবুর পিনিক দেওয়ার দরকার। নীরা হাসলো উচ্চস্বরে। ইমুর বিস্ময় ভাব কাটছে না কিছুতেই। কেমনে? নাবিল ভাইয়াকে তুই কেমনে পটালি? লাখো রমণীর ক্রাশকে তুই এমনে কেমনে কেড়ে নিলি? হায় হায় হায়, তোর নিষ্ঠুরতা দেখে আসমান কাঁপে, জমিন কাঁপে, যৌবন জীবন আন্ধার হইয়া আসতেছে ভাই। তোর দিলের মধ্যে কি আল্লাহ দয়া মায়া বলতে কিছু দেয় নাই রে? এইসব রীতিমতো জুলুম, অবিচার। নীরা ঝাঁঝিয়ে উঠল, এই মির্জাফর, এই তুই আমার ফ্রেন্ড হয়ে এত নাবিল ভাই প্রীতি কোথায় রাখিস রে? হারামি, সামনে পেলে কানের নিচে ঠাটিয়ে লাগাতাম। তোদের উজবুককে আমি পটাতে যাব? আমি তোর মনে হয় আমি পটিয়েছি? ইমু বোধহয় এবার সত্যি সত্যি বিশ্বাস করলো। মাথা ঠান্ডা কর বাল, তুই রীতিমতো আমাকে হাই ভোল্টেজের শক খাইছিস রে মা। ক্লিয়ারলি বল, কাহিনী কি? এখন বিয়ে বাড়িতে আছি কুমিল্লায়, আব্বুর চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। দাওয়াতের পর্ব শেষ করে ঢাকায় ফিরলে বাসায় আসিস, বলবো সব। কবে আসছিল? 2 দিন পর। ইমু প্রবল উত্তেজনায় ফেটে পড়ার ন্যায় বলল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, উত্তেজনায় পেট ফেটে যাচ্ছে আমার। সিম থেকে ফোন করেছে কেউ। নীরা নাম্বারটা দেখেই বলল, ইমু রাখছি, হ্যাঁ কেউ ফোন করছে সিমে।
নীরা শিবের ফোনটা রিসিভ করতেই অপর পাশে শান্ত পুরুষালী স্বরটি খুব নরম সুরে ডেকে ওঠে। বউ, কই তুই? এহেম প্রশ্নে নীরা অবাক হয় কিছুটা। কোথায় থাকার কথা আমার? আমার মনে। কপাল চাপড়ায় নীরা, হতাশ শ্বাস ফেললো একটা। বাইরে আয়, ঘরে একা বসে থাকতে হবে না। তোর প্রোটেক্টর এসে গেছে, বের হ। নীরা চোখ বড় বড় করে ফোনে চোখ বুলিয়ে সময়টা দেখে নিল। রাত প্রায় 12টা বাজতে চলল। তাৎক্ষণিক ঘরের জানলা খুলে দিয়ে উকিঝুঁকি মারল বাড়ির উঠানে। উঠানের মাঝামাঝিতে প্যান্ডেল করা হয়েছে। সেখানে সব ভাই বোনেরা বসে আছে, আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। নাবিল একটু দূরত্বে দাঁড়িয়ে ফোন করছে ওকে। নীরা তাকাতেই নাবিল ওকে চোখ টিপল আড়ালে। ছায়াময় হেসে ইশারা করলো নিচে নামতে। তুমি এত রাতে? বউকে ছাড়া মন ঠিক ছিল না। নীরা চরম বিরক্তিবোধ করলো। এমন একটা ভাব করছো যেন বহু বছর হয়ে গেল বিয়ের। আর বিয়ের পর কত থেকেছি তোমার সাথে, এত রাত করে কেন এসেছো? শোন, বিয়ে মায় বাধ্য বউ, মুখে মুখে তর্ক করবি না একদম। সাথে থাকলেও তুই আমার বউ, না থাকলেও আমারই। দুঃখ মনে করিয়ে বুক পুরাবি না। বিয়ে যেহেতু করে ফেলেছি, পালাবি আর কোথায়? আসতে তো হবে সেই আমার কাছেই। তখন কাছে কেন শুধু? শরীরের সাথে শরীর মিশবে, ঠোঁটের সাথে ঠোঁট, আঠার মতো সারাদিন লেগে থাকবো তোর সাথে। ছাড়বই না একদম। মাথায় না তো কোলে নিয়ে বসে থাকবো, এসেই দেখ। ছি ছি ছি, বেলাজ লোক। তুমি খুব খারাপ নাবিল ভাই। এমন অসৎ কুৎসিত ভাবনা মাথায় খেলে কিভাবে? অসভ্য লোকের অসভ্য ইমাজিনেশন। নাবিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। সময় নষ্ট করছিস তুই, নিচে আয়, একটা জিনিস দেখাবো। পারবো না, এতগুলো মানুষের সামনে তোমার সাথে আলাদা করে আলাপ করতে পারবো না। ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। তোর আহাম্মকের দলে দৃষ্টিকটুর খ্যাতা সেলাই করি আমি। আসবি তুই, নাকি আমাকে আসতে হবে? দেখে মনে হচ্ছে ফাঁকা ঘরেই আছিস। আমি আসলে কিন্তু এক ফোঁটাও সুযোগ নষ্ট করব না। বৈধতার 16 আনা উসুল করে তবেই ছাড়বো, বুঝে নিস। নীরা ছলছল চোখে চায় এই পাগলের পোলা বকা লোকটাকে এবার কিভাবে থামাবে। বললেই কি মানবে এই লোক? বলছে মানে ঠিকই চলে আসবে। নীরা কাঁদো কাঁদো কণ্ঠে বলে। ভাল লাগে না, আসছি। ফোনের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে বাড়ির পিছনের পুকুরঘাটের দিকে ছুটল নীরা। আশপাশটা ঝোপঝাড় ঘন হয়ে আছে। চোখ বুলায় ডানে বামে, কোথাও নেই লোকটা। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। কয়েকটা ব্যাঙ আর ঝিঝি পোকা ছাড়া তেমন কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। তবে জায়গাটা শুনশান, একটু ভুতুড়েও। ভয় হচ্ছে এবার নীরার। চোখ মুখ খিচে আয়াতুল কুরসি জপল মনে মনে। ফিরে যাওয়ার উদ্দেশ্যে ঘাড় কাত করতে যাবে, ঠিক তখনই কারো উষ্ণ নিঃশ্বাস নীরার ঘাড় শীতল করে তুলল। নাক টেনে সে আবার নীরার শরীরে সবটুকু মেয়েলি সুবাস শুষে নিল। নীরার চোখ বুজে আসে, শিরহরণ জাগে সারা দেহে। তপ্ত শ্বাসের মালিক এবার ঘাড় ছেড়ে কোমর পেঁচিয়ে ধরল। আবেদনময় কণ্ঠে আওড়ালো। ভয় কেটেছে এবার? নীরা এক ঝটকায় ওকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। শুষ্ক ঢোক গিলে আশপাশটা পরখ করল। ফোনটা উল্টে ধরাতে ফোনের চোখ ঝাঁঝালো আলো পড়ল নিজের মুখেই। ভয়ে ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে ক্ষণে ক্ষণে নীরা। নাবিলের দৃষ্টি নেশাতুর। নীরা ভীত পায়ে পেছাতে পেছাতে বলে। খুব খারাপ হচ্ছে কিন্তু নাবিল ভাই, আমি ফুপিকে বলে দিব সব। নাবিল নিঃশব্দে হাসল ঠোঁট কামড়ে। ওর পায়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ালো নিজের পা। শুধু ফুপ্পি? ফুপ্পির ভাইকেও বল। আমি চাই তুই গলা ফাটিয়ে পুরো বিশ্বকে জানা। আকাশ বাতাস ছায়াপথের সকলে জানার অধিকার আছে। বিশ্বের টপ নিউজ হওয়া চাই, বড় বড় টিভি চ্যানেলের হেডলাইন হওয়া চাই কিছুটা এমন। রাতের অন্ধকারে বউকে একা পেয়ে ছোপে ঝাড়ে নিয়ে এ কি করলো নাবিল? নাবিল কি করবে? কি করা উচিত বউকে একা পেয়ে, বল? নীরা এক পা করে পেছাতে পেছাতে কখন যে ঘাটের সিঁড়ি পর্যন্ত এসে পড়ল খেয়াল করল না মেয়েটা। আকস্মিক পা পিছলে পড়ে যেতে নিতেই নাবিল কোমর পেঁচিয়ে ধরল তাৎক্ষণিক ওকে। চোখ মুখ খিচে রেখেছে নীরা। মুখে জপছে এলোমেলো দোয়া দরুদ। শরীর কাঁপছে ভয়ে। ঝুলন্ত ব্রিজের হাতটা তখনও ওকে আগলে রেখেছে পরম যত্নে। নীরা পিটপিট করে চোখ মেলে চায়। চোখের সম্মুখে আবিষ্কার করে একজোড়া মাদকীয় চোখ আর লালসা মাখা ঠোঁট। নাবিল মুখটা একেবারেই নীরার মুখের সম্মুখে। বিমোহিত হেসে আকস্মিক এমন অবস্থাতেই বুকে জড়িয়ে ধরল ছেলেটাকে। ঘটনার আকস্মিকতায় নীরা বিস্ময়ে হতবাক।
চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়, কপাল ঘেমে যাচ্ছে আতঙ্কে। নাবিল ভাই প্লিজ ছাড়ো, কেউ এসে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। নাবিল নেশাতুর ঠোঁটে আওড়ায়। কেউ আসবে না এদিকে। লোকটা কেমন উন্মাদের মতো শ্বাস ফেলছে ঘাড়ে মুখ ডাবিয়ে, আবেদনময় কণ্ঠে প্রাণের দাবি মেটানোর অভিলাষে আবদার করছে। একটা চুমু খাবো শুধু, প্লিজ, না করিস না। নীরা তাৎক্ষণিক 2 হাত দিয়ে ওকে ছাড়ানোর জন্য বহু ধস্তাধস্তি করলো, ফায়দা হলো না বিশেষ। লোকটা শিকলের মতো পেঁচিয়ে রেখেছে শক্ত করে ওকে। নীরা ঠোঁট উল্টে গোঙালো। আম্মু বাঁচাও। নাবিল বিরক্তিতে সূচক শব্দ করলো মুখে, আলতো করে কামড় বসালো গালে, রাগে রাগে মুখ করে বলল, জোরাজোরি করতে চাচ্ছি না, নিজ মুখে সম্মতি দে, বল হ্যাঁ। নীরা তাৎক্ষণিক তোতা পাখির মতো মাথা নাড়িয়ে বলে, না। হ্যাঁ বলো পাখি, স্বামীর আদেশ শিরোধার্য, অভিশাপ দিলে জ্বলে পুড়ে মরবি, প্রশ্রয় দাও এখন আমাকে, ইউ শুড। নীরা মাথা নাড়ায় ভয়ে ভয়ে। আমি নিজ থেকে আদায় করার যুদ্ধে নামলেও কিন্তু শুধু চুমু না, আরো কঠিন কিছু হবে। মুখের শ্বাসটুকু আমার দখলে থাকবে। নাবিল ঠোঁটে আঙুল রাখে ওর, মুচকি হেসে বলে, চুপ, শান্তি চাই, যেতে চাস? নীরা মাথা ওপর নিচ করে বোবার মতো। তাহলে বিরক্ত করবি না, আমার কাজ শেষ হলে লক্ষ্মী ছেলের মতো নিজেই ছেড়ে দেবো। নাও ক্লোজ ইউর আইজ, ডু দ্যাট। কিছুক্ষণ পিটপিট চোখে চেয়ে থেকে বাধ্য হয়েই চোখ বন্ধ করলো নীরা। ঠোঁট উল্টে থাকার দরুন ওকে দেখাচ্ছে ময়না পাখির মতো আদুরি। মেয়েটার ভিতরে লোক লজ্জার আকাশ সমান ভয়। নাবুল হাসল মৃদু। নিজের মনের দাবি মেটানোর কামনায় ধূসর ঠোঁট দ্বারা পরম আদরে ছুঁয়ে দিল নীরার লাজুক ওষ্ঠদ্বয়। পাতলা মসৃণ ঠোঁটজোড়া পুরুষালী ঠোঁটের ছোঁয়া টের পায় ভীষণ নিখুঁতভাবে। ওর সহসাই কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। নীরার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। নাবিল সেসবে দুয়ানাও মায়া দেখায় না। এই শব্দটাই যেন মুছে দিল নিজের অভিধান থেকে। বেশ কিছুক্ষণ পর যখন পুরোপুরি ঠোঁটেরা সন্ধিতে মত্ত হয় অপর ঠোঁটের সঙ্গে, ওরা আপন হয় একে অপরের। নীরা সেই মুহূর্তে উপলব্ধি করে সে নিজের চৈতন্যে নেই। ভীষণ অস্থির হচ্ছে মন প্রাণ। অনুভূতিটা একটু কেমন কেমন যেন, খুব লাজুক আবার মিষ্টি। জীবনের প্রথম ঠোঁটের আলিঙ্গন তার, অপর মানুষটাও আবার তারই জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। মাত্র কিছুদিন আগে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী, এই প্রথম লোকটার এহেম নৈকট্য পেয়ে নীরার নারী সুলভ মন অচিরেই গলে যায় মোমের মতো। দেহ দাবি করে আরও প্রশ্রয়ের, মন পায় না তৃপ্তি, মস্তিষ্ক হয় এলোমেলো আর সর্বাঙ্গ হয় অস্থির। বেশ অনেকটা সময় পর নিজের মনের সবটুকু কামনা মিটিয়েই নাবিল ছাড়ল ওকে। নীরা তাৎক্ষণিক ওর বুকে মুখ লুকায় পরম লজ্জায়। নাবিল হাসে মিটিমিটি, হাত রাখে মাথায়, আরও কাছে এসে কানের সম্মুখে মুখ নাবিয়ে বলে, ভালোবাসার প্রথম পরশ ছিল এটা, আমার আদরের অর্ধাঙ্গিনী, আমার প্রাণ। তোমার নিঃশ্বাস সারা জীবন এভাবেই আটকে থাকবে আমার উন্মাদ ঠোঁটে। তুমি আদরে ভস্য হয়ে প্রতিবার এভাবে নিজেকে গুটাবে নাবিলের উত্থাল পাথাল বক্ষ পিঞ্জরে। তোমার লাল নাকের ডগা আমার বেড়ে হাজ কর্মকাণ্ডে হবে আরও রক্তিম। আমি তবুও ভদ্র হব না, হব আরও উন্মাদ, আরও অস্থির। তোমার রাঙা মুখ আমায় আরও নেশা দেবে। ব্যাপারটা চমৎকার না? নীরা অস্থির চিত্তে শ্বাস ফেলতে ফেলতে ওর বুকে এলোপাতারি কিল ঘুষি মারতে মারতে নিজের অস্তিত্বভাব লুকোলো। শার্টের বুক খামচে ধরে শেষ নিঃশ্বাসটুকু ওর বুকে ফেলে তাকায় লোকটার পলকহীন চাউনির পানে। চোখ বুজে আবারও লজ্জা লুকায় নিজের। নাবিল হাসলে নীরা অকস্মাৎ ওকে ধাক্কা মেরে এক দৌড়ে ছুটল বাড়ির দিকে। নাবিল মাথা চুলকাতে চুলকাতে ওর যাওয়ার পানে চায়। পেয়সীর নুপুরের ঝমঝম শব্দ কানে বাজছে তার। হাসে সেও বিমোহিত, তৃপ্তির শ্বাস ফেলে চোখ বুজে বিড়বিড় করে, ইস, লাজুক লতা আমার। ধোঁয়া ওঠা চায়ের কাপে শেষ চুমুকটুকু বসিয়ে নিলয় চাইল বর্ষার ক্যাম্পাসের দোতলার করিডরের দিকে। দু একটা ঘুঘু পাখি বসে আছে করিডরের পাশের জারুল গাছটায়। ঘড়িতে চোখ বুলিয়ে সময়টা দেখে নিল সে আর একবার। কালো রঙের কাঁটাটা 1:30টার ঘর ছুবে ছুবে ভাব। কয়েকজনকে গেট দিয়ে বের হতে দেখে আবারও উকিঝুঁকি মারল মেইন গেটের আশেপাশে।
হল থেকে কাঙ্ক্ষিত একজনকে বের হতে দেখা মাত্রই যত্রতত্র চাওয়ালার বিল মিটিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো। গাল ফুলিয়ে শ্বাস ফেলে অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো নিজের। ফায়দা হলো না বিশেষ। মুখ দেখে সাপ ভেতরের কাহিনী ধরে ফেলতে পারবে যে কেউ। পকেট থেকে ফোন বের করে কানের কাছে নিয়ে কার সাথে যেন কথা বলার ব্যস্ত ভঙ্গিমা দেখালো। তখনই পিছন থেকে কাঙ্ক্ষিত সেই মেয়েলি সুরটি ভেসে আসে। আপনি এখানে? নিলয় ঘাড় ঘুরিয়ে চায় মেয়ে অবাক হওয়ার দৃষ্টিতে। নির্মম চেহারার মেয়েটির চোখে মুখে ভেসে উঠেছে কোমল সতেজতা। মন গলে যায় মোমের মতো যে মুখ দেখে। জোরপূর্বক হাসার চেষ্টা করে ফোন কেটে দেওয়ার মতো করে একটু টাচ করলো স্কিনে। স্মিত হেসে বলল, যাচ্ছিলাম এদিক দিয়েই। ভ্রু কুচকায় বর্ষা। আইডি কার্ডটা ব্যাগে ভরতে ভরতে শুধায়, এদিক দিয়ে? কোথায়? মিথ্যে বলার ফল পশুতে কপালে ঘাম জমেছে নিলয়ের। এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে অচেষ্ট লোকানোর ব্যর্থ প্রচেষ্টা করে আমতা আমতা করে বলে, সদরে এসেছিলাম একটা কাজে, মানে মার্কেটে। বিয়ের দাওয়াতে আছি তোমাদের জেলায় কয়দিনের জন্য। আজ হলুদে পরার জন্য আমরা একটা পাঞ্জাবি কেনার জন্য পাঠালো। দাউদকান্দির দিকে অনেক খুঁজেও একটা ভালো জিন্স পোশাকের শপ পেলাম না, তাই ভাবলাম সদরের দিকে দেখি পাওয়া যায় কিনা। গৌরীপুরের দিকে খোঁজ করে দেখতেন। দাউদকান্দি থেকে বাসে করে 10 মিনিটের পথ। ওখানে আর কিছুই তো চিনি না। যে কাউকে জিজ্ঞেস করলেই হতো। তা কিনেছেন পাঞ্জাবি? নিলয় অপরাধীর মতো করে চায়। বিরক্তিও লাগছে কিছুটা। এত প্রশ্ন করছে কেন মেয়েটা? এত সমাধান দিতে কে বলেছে একে? কেনা হয়নি, যাব এখনই, তোমাকে নিয়ে যাব। এখানকার ভালো জিন্স শপ কোথায় আছে জানো? মানে টুকটাক সবই তো চিনবে নিশ্চয়ই। তোমাদের এলাকায় এলাম, বাসায় না নিয়ে যাও, সঙ্গ দিয়ে এতটুকু তো উপকার করতেই পারো। বর্ষা দাঁড়ায় হঠাৎ, ক্ষীণ চোখে চায় সন্ধিহান হয়ে। পুরুষ মানুষ হয়েও এত চিনি না জানি না জপতে থাকাটা কেমন যেন শোনালো। সে কৌতূহল স্বরে শুধায়, আপনি আমার জন্য এসেছেন এখানে? আমি যেন চিনিয়ে দিতে পারি তার জন্য? হ্যাঁ। আসলে সন্দেহ আছে? না, মানে আপনার বন্ধুও তো শুনলাম কুমিল্লার স্থায়ী বাসিন্দা। ওনাকে সম্মান না করে আমাকেই? আপনার বন্ধু কি খুব ব্যস্ত? বন্ধু ব্যস্ত কিনা জানি না, তুমি ব্যস্ত নাকি সেটা বলো। গোয়েন্দাদের মতো জেরা করে ভয় দেখাচ্ছ কেন? ইউ শুড বি হ্যাপি। বন্ধুর অপশন থাকা সত্ত্বেও আমি তোমাকেই তলব করছি। হাউ লাকি ইউ আর। বর্ষা হাসলো বিদ্রুপ করে। বুঝলাম, কিন্তু মনের মধ্যে সততা থাকলে খামোখা ভয় পেতে যাবেন কেন? তাছাড়া আমি কিন্তু তেমন কিছু মিন করছি না। অসময়ে আপনাকে দেখে একটু বেশি অবাক হয়েছে। অবাক না, অসন্তুষ্ট হয়েছে। আপ্যায়ন করার ভয়। যদি কথায় কথায় তোমাদের বাড়িতে যেতে চাই সেই ভয়ে। তাড়িয়ে দিতে চাও ইনিয়ে বিনিয়ে। তোমাদের কুমিল্লার মানুষদের চেয়ে আতিথেয়তার ধরন ভালো না? আগেই টের পেয়েছিলাম সেটা। বর্ষা এসে কৃত্রিম রাগ দেখানোর স্বরে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পাঞ্জাবি পরে কেনা হবে, এখন বাইক ঘোরান। এত অপমানের মেনে নেওয়া যাচ্ছে না। আজই বাড়ি নিয়ে যাবো আপনাকে। বাইকে উঠে চাবি ঘুরিয়ে ঘাড় কাত করে চেয়ে ঠোঁট কামড়ে হাসল নিলয়। বর্ষা নিঃশব্দে পেছনে চড়ে বসল। লুকিং গ্লাসে ধপধপে সাদা কামিজ পরিহিত রমণীর ছোট্ট মুখটা দেখে নিয়ে বাইক স্টার্ট করল নিলয়। কাকতালীয় দিনের বিপরীতে গড়ে ওঠা নাম না জানা একটা সম্পর্কের নরম ভাটটুকু মন্দ লাগছে না তার, বরং ভালোর চেয়ে কয়েকশো ধাপ বেশি স্নিগ্ধতা টের পায় সে। দুজনই চুপ। এই নীরবতাটুকুও খারাপ লাগছে না। বিয়েটা কেন ভাগলেন নিলয়? ভাবনার রেশ কাটিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা করে বর্ষা। নিলয় হাসে মৃদু, শ্বাস ফেলে জবাব দেয়, সৃষ্টিকর্তা যেটা চান না সেটা ঘটানোর সাধ্য আছে কার মিস বর্ষা? ওসব বাদ দাও, বলো বাড়িতে নিয়ে কি খাওয়াবে? সত্যি যাবেন? তো তুমি কি মিছিমিছি দাওয়াত করলে? এসব কেমন ধরনের বাটপাড়ি? এই নিয়ে 2 বারের দাওয়াত জমে আছে আমার। নেহাত আমি জেন্টেলম্যান, তাই এত ধোকা খাওয়ার পরেও অভদ্রদের মতো অনুমতি ছাড়া এখনো হামলা দিচ্ছি না।
অভুক্ত হয়ে আছি, কিন্তু আজ না নিয়ে গেলে সত্যি সত্যি অনশন করব। বর্ষা শব্দ করে হেসে দিল। নিলয় চাই সেই মনোমুগ্ধকর হাসি আড়ালে। বিপরীত দিকের হাওয়া এসে বর্ষার সামনের চুলগুলো উড়িয়ে দিল। কখনো কখনো সেই মসৃণ চুলগুলো এসে ছুঁয়ে দেয় নিলয়ের ঘাড়, চোখ, মুখ। সে চোখ বুজে ওদের জ্বালাতন গ্রহণ করে সাদরে। কথায় কথায় লক্ষ কোটি কথা হয় ওদের। সেই কথার তরে একটা নির্মম আকাশের নিচে চাপা পড়ে যায় নিলয়ের গোপন অভিলাষ। আত্মীয় স্বজনদের দৃষ্টি এড়িয়ে একটা বহু মাইল দূরের মায়াবী মুখ দেখতে চাওয়ার তীব্র কামনা। কেউ জানল না তা। বিয়ে বাড়িতে এসেও নীরা ঠিক বিয়ে বাড়ি ফিলটা পাচ্ছে না। বেচারিকে ঘরের এক কোণে বসিয়ে রেখে ডাকাত ধরে বেঁধে রাখার মতন করে পুরো দমে নজরে নজরে রেখেছে নাবিল। হলুদে সুরেলা কত গান হলো, সুন্দরী কাজিনদের নাচ হলো, স্টেজে এত মজা করলো সবাই, অথচ তার সেসবে অংশগ্রহণ মানা। কেন? কারণ তার অভদ্র লোকের কঠিন বারণ, তার কড়া আদেশ। এভাবে যেখানে সেখানে পরীদের মতো সেজে কারোর অমূল্য জিনিস প্রকাশ করতে নেই। সে কারোর বউ, কারো ব্যক্তিগত সম্পত্তি, কারোর বাড়ির রত্ন। রত্নদের থাকতে হয় গোপন। তাছাড়া ব্যক্তিগত সম্পত্তির মালিকানা কিংবা নিয়ন্ত্রণাধীনাকারও থাকে ব্যক্তিগত মানুষদেরই। অন্য কারো সৌভাগ্য হওয়া মানাতা দেখার। সেজেগুজে এমন রোবটের মতো বসে থাকতে অসহ্য লাগছে নীরার। রাগে দুঃখে ছলছল করছে চোখ দুটো। আদত এমন উদ্ভব মানুষ হয়? এই লোকের নিঘাত কোনো মানসিক রোগ আছে, নয়তো খামোকা এরকম করতে যাবে কেন? একটা সাধারণ মস্তিষ্কে এমন বিরল নিষেধাজ্ঞার সন্ধান কি করে মেলে? সে পারলে শ্বাসটুকু নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সীমাবদ্ধতা রেখে দিত নীরার। প্রতিবার শ্বাস ফেলার পূর্বে তাকে অতি সম্মানের সহিত জিজ্ঞাসা করতে হতো, শ্রদ্ধেয় স্বামী মহোদয়, আমি কি পারবো দীর্ঘ 10 সেকেন্ড ধরে আটকে রাখা শ্বাসটা একটুখানি ফেলতে? প্রাণ যায় যা অবস্থা জনাব, প্লিজ সদয় হন। কথা দিচ্ছি এবার শ্বাস ফেলে আগামী 20 সেকেন্ড আর বায়না ধরবো না। একেবারে শ্বাস আটকে এলে সে না হয় অন্য হিসেব, না থাকবে শ্বাস, না চিন্তা হবে শ্বাস ফেলবো। উত্তরে সে দীর্ঘ সময়ের জন্য ভাবনায় পড়ে যাবে। অতি কঠিন আর দূরও এই অনুমতিপত্রটি সই করতে বহু বেগ পোয়াতে হবে তাকে। তার ব্যক্তিগত রমণী শ্বাস ফেলবে সামান্য এই মাটির চরাচরে, এও মেনে নেওয়া যায়। এ যে ভারী অনিয়ম। প্রকৃতি কি কাগজে কলমে তার বউকে বিয়ে করেছে? করেনি। আছে কোনো অধিকার তার বইয়ের কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার? নেই। তা কেবল একজন মহামানবের আয়ত্তে থাকবে, তার নাম নাবিল এহসান। ফুলে ফেপে শ্বাস ফেলে নিজেই নিজের কিছুক্ষণ বিড়বিড় করল নীরা। মন টিকছে না ঘরে। আমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার আজকের রাতটা। পুরো আকাশ নিকেশ কালো মেঘে ঢাকা। বৃষ্টি আসার সম্ভাবনা যদিও আগামী কয়েক ঘন্টাও নেই, তবে আবহাওয়া মন্দমিন্দু ঠান্ডা। ছাদের রেলিংয়ের কার্নিশ ঘেঁষে নির্জন ভঙ্গিতে উঠোনের প্যান্ডেলে চেয়ে আছে নীরা। ফোন বাজছে তখন থেকেই। ভালো লাগছে না তার, ভীষণ মন খারাপ লাগছে। ফোনের প্যানপ্যানানি থামাতে সুইচ অফ করে রেখে দিল রেলিংয়ের উপর। ছাদের সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে ধাতস্থ হয়ে দাঁড়ায় সে। নিশ্চিত ওই অসভ্য পুরুষই হবে। সারা বাড়ি চষে খোঁজ না পেয়ে ছাদে এসেছে। নিস্তার দেবে না এই লোক। পায়ের শব্দটা একেবারে কাছাকাছি আসতেই ভুল ধারণাটা কেটে যায়। অপরিচিত পদধ্বনিটা টের পায় নীরা। নাবিল নয়, কে তবে? ভূত প্রেমে ভয় নেই। অনাকাঙ্ক্ষিত স্বর কানে আসতেই কৌতূহল নিয়ে ঘাড় ঘুরিয়ে চায় সে। ওকে দেখা মাত্রই হাতে সিগারেটটা ফেলে মৃদু হাসল নিলয়। পকেটে হাত ঢুকিয়ে আকাশের পানে দৃষ্টি মেলে হালকা করে শ্বাস ফেলল। নীরাকে চুপ থাকতে দেখে চায় ভুরু বাঁকিয়ে। একা একা দাঁড়িয়ে আছিস যে, মন খারাপ তোর? কেউ কিছু বলেছে? নীরা নিঃশব্দে মাথা দোলালো দুদিকে। এবার সেও চায় আকাশে। জড়তা কাটিয়ে হুট করেই এক অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসে, আপনার গার্লফ্রেন্ড নেই নিলয় ভাইয়া? প্রশ্নটা করে নিজেও কিছুটা অপ্রস্তুত হয় নীরা। আত্মবিসর্জন করার ভঙ্গিতে যত্রতত্র পুনরায় বলে, না মানে এমনি জানতে ইচ্ছে হলো।
নিলয় কিছুক্ষণ চুপ থাকে। অতীত কাটিয়ে মন আটকে ফেলা নতুন সেই তরুণীটির ভাবনা হৃদয়ে উড়ে বেড়ায় তার। ঘাড় বাঁকায়, লুকায় ঠোঁটের স্মিত হাসি, নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আছে। নীরা খুশিতে আগ্রহ ফিরে পায় কথা বলার, তবে অত গভীরে জানতে চাওয়ার দুঃসাহস নেই তার। আমতামতা করে জিজ্ঞাসা করে। সত্যি আছে? কি নাম? নিলয় মনোমুগ্ধের মতো আওড়ায়। আলো। নীরা ভারী অবাক হয়। আলো? বাহ, চমৎকার নাম তো। নিলয় বিভ্রম হয়ে মনে করে সেই কাকতালীয় দিনটির কথা, সদ্য হৃদয়ে ভাঙন ধরা সেই রমণীটির কান্নারত বিষণ্ণ মুখটার কথা। জীবন যেখানে থমকে গিয়েছিল, মোড় ঘুরিয়ে দিয়েছিল সামান্য একটা বাসযাত্রা। নামটার ব্যাখ্যা শুনবি না? তার সাথে দেখা হওয়ার মুহূর্তটায় জীবনে চলছিল তুমুল আঁধার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া আমার অন্ধকার মনের দুয়ারে প্রেমের জ্যোতি নিয়ে সে সেদিন ধরা দিয়েছিল বলে আদর করে তার নাম দিলাম আলো। সে আমার হৃদয়ে আলো, মনের আলো, জীবনের আলো। নীরা খানিক চুপ থেকে এত সহজেই বিরোধিতা ভেঙে ফেলার কারণ ধরতে পারল, তবে তাকায় বিভ্রান্ত হয়ে। পরক্ষণেই মনের দরজায় কড়া নাড়ে, স্বল্পক্ষণ ধরে ভুল থাকা অভিমানটুকু। রাগ ফিরে আসে তখনই। ভাইয়ের প্রেম নিয়ে আর বেশি আগ্রহ না বাড়িয়ে নালিশ করার স্বরে ডাকে, নিলয় ভাইয়া, বল। তাকে কি আপনি খুব প্যারা দেন? মানে আপনার প্রেমিকাকে, যেমনটা নাবিল ভাইয়া আমাকে দেন? কথার অর্থ না বুঝতে পেরে কিঞ্চিত ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল নিলয়। আপনার ভাই আমাকে এত যন্ত্রণা করে কেন? আর সহ্য হয় না লোকটাকে, জন্ম থেকে জ্বালাচ্ছে। ওর বাচ্চা সুলভ কথা শুনে নিলয় হেসে ফেলল শব্দ করেই। কি করেছো? নীরা কণ্ঠে গাম্ভীর্য ভাব লেপ্টে জবাব দেয়, কি করেনি? সবাই নিচে কত কি করছে, আর আমি কিনা সাজগোজ করে ছাদে উঠে শোক পালন করছি। আপনার আদরের ভাই সবাইকে বলে দিয়েছে নীরার মাথা ব্যথা, মাথার সাথে শরীরও দুর্বল। নীরার বিশ্রাম প্রয়োজন। আমার মাথা ব্যথা না তোর ব্যথা? শুধু শুধু আমাকে যন্ত্রণা করা ছাড়া আর কোনো কাজ নেই লোকটার। আমার সুখ এর সহ্যই হয় না। নিলয় হাসল ঠোঁট টিপে। সারাদিন তোর দেখা নেই, তবে এই কারণেই? নীরা জবাব না দিয়ে চোখের পানি মুছল, ঠোঁট উল্টে বিড়বিড় করল, সারাদিন ঘর বন্দি করে রাখলে দেখা পাবেন কি করে? নিলয় বেশ কিছুক্ষণ চুপচাপ হাসল আড়ালে। কারো কারো ভালোবাসা প্রকাশের মাধ্যমগুলো একটু অন্যরকম হয়। ও তোকে অসম্ভব ভালোবাসে, ভয় পায় হারাতে, তার জন্যই এমন করেছে। একবার ঘরে উঠ, ব্যাপারগুলো আরো নর্মাল হবে। তা এতক্ষণ ধরে এখানে আছিস নাবিল জানে? শিওর? নীরা চায় বিভ্রান্ত নিয়ে। নিলয় উঠোনের দিকে মুখ করে ইশারা করে চোখে। নীরা ওর দৃষ্টি অনুসরণ করে চায়, কিছুই দেখতে না পেয়ে শুধায়, কি? তোর যন্ত্রণা তোর দিকেই চেয়ে আছে লাস্ট 1 ঘন্টা ধরে। এখন না, যখন থেকে ছাদে আছিস ও তখন থেকেই ওখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ওখানেই ছিলাম আমি এতক্ষণ। প্যান্ডেল থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে নাবিল। অন্ধকার থাকার দরুন খেয়াল করে না, তাকালে বোঝা যাচ্ছে না নাবিলের উপস্থিতি। চেয়ারে পা দুটো আগে পিছে করার ধরনে বসে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে বুকে হাত ভাঁজ করে। নীরা তাকাতেই গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করল। গোপন হুঁশিয়ারিতে ভীত হয় নীরার মন। ফোনটা অন করে এক দৌড়ে নিচে নামলো। সিঁড়িতেই দেখা হয় নাবিলের সঙ্গে। নীরা না দেখার ভান করে পাশ কাটিয়ে চুপচাপ ঘরের দিকে ঢুকলো। পিছু পিছু গেল নাবিল। নীরার সঙ্গে সেও ঢোকে ঘরে। দরজা লক করে দেয়াল ঘেঁষে দাঁড়ায়। অভিমানিনী অগ্নিদৃষ্টিতে এক পলক চেয়ে ঝর্ণার মতো খুলে দিল নিকেল কালো লম্বা চুলগুলো। আয়নায় চৌকাচৌকি হয় দুজনের। কানের দুল খুলতে খুলতে নীরা বলে, বের হও। বাইরে না যেতে পারলে এত সেজে গুজে বসে থাকার কোনো মানে হয় না। আমি চেঞ্জ করব, খুলে ফেলবো শাড়ি। দরকার নেই এমন বউ সেজে বসে থাকার। নাবিল জবাব না দিয়ে চেয়ে রইল পলকহীন। নীরা পিঠ থেকে চুল সরিয়ে নীল ফিতা খুলল ব্লাউজের। হাঁক ছাড়ল আবারও। কি হলো? চেয়ে আছো কেন? বের হও। নাবিল চোখ বুজে সংযত করল দৃষ্টি। মনের খায়েশ লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলল অচিরেই।
কণ্ঠে অভিমান ঢেলে বলল, মামার সাথে কথা বলবো আমি কালই। তুই এখন থেকে আমার বাসায় থাকবি, আর কোনো অজুহাত মানছি না। নীরা চট করে চায় পেছন ফিরে। কথার অর্থ বুঝতে লাগলো না খুব বেশি সময়। তখনই ঘর আঁধার করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। জেনারেটরের ব্যবস্থা নেই বাড়িতে। ফ্ল্যাশ লাইটের আলো জ্বালানোর জন্য ফোনটা হাতে নিতেই কেউ প্রবল শক্ত হাতে বাধা দিল ওকে। হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অন্ধকারে সেটা কোথাও ফেললো কে জানে। শব্দ হয়নি, বোধহয় খাটের উপরে। কোমর পেঁচিয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকায় নাবিল। কণ্ঠ ভেঙে হতাশ ভঙ্গিতে বলে, আমার মন খারাপ বউ, খুব মন খারাপ আমার। নীরা হাত হাতড়ে ফোনের স্ক্রিনটা অন করলো। মৃদু আলোয় দেখা নিল একটা অভিমানী নির্মম আলোর মতো সুদর্শন মুখ। বেশ কিছুক্ষণ অপলক চেয়ে হাসে নীরা। নাবিলের পাঞ্জাবির বুকের শেষ বোতামটা লাগিয়ে দিতে দিতে শুধায়, কেন মন খারাপ বাচ্চার? নাবিল চায় তীব্র কোমল ভাব নিয়ে। ভ্রু কুচকে ঠোঁট উল্টিয়ে মৃদু স্বরে গোঙায়, তোর সাথে থাকতে পারছি না কেন? আমার ভালো লাগে না ভাই। ফের ফেললো হতাশ শ্বাস। পকেট থেকে অধৈর্য হয়ে ফোন বের করে কাকে যেন কল করলো। ভাই, মুসিবত মীরাটাকে আজকের জন্য অন্য ঘরে থাকার ব্যবস্থা করে দিও। দরকার হয় রাতুল ভাইকেও তোমার রুম থেকে ট্রান্সফার করে মীরার সাথে গুছিয়ে দাও। কাপলদের বিচ্ছিন্ন হতে নেই। আমিও আমার জোড়ার সাথেই আছি। কেউ খোঁজ নিলে নিয়ে বিনিয়ে কিছু একটা বলে দেবে, যেন কেউ আমাদের বিরক্ত না করে। তোমার কাঁধে দিলাম গুরুভার। কলঙ্কের ভয় আমার নেই, কিন্তু বউয়ের আবার আত্মসম্মান বেশি। বরের সাথে রাত কাটাতেও লোকলজ্জার ভয় তার। মান রেখো আমার বউয়ের। নীরা গম্ভীর মুখে চেয়ে ফুঁসতে ফুঁসতে বলে, কেন করলে এটা? দরকার ছিল না। মুখের আধার ভাব ছাপিয়ে গা ছাড়া ভাব নিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখে নেয় নাবিল। বিছানায় বালিশ ঠিক করতে করতে বলে, ঝগড়া করবি এখন? কাগজে কলমে অনুমতিপত্র আছে আমার, দেখাবো? নীরা শাড়ির আঁচল খুলে আবারও চাইল তীব্র ক্ষোভ নিয়ে। মুখের ওপর বালিশ ছুঁড়ে মারল ওর। নাবিল হাত দিয়ে ধরে নিল সেটা, বুকে জড়িয়ে বলল, বালিশ দিয়ে কি করবো? ওসবে পোষায় না, তুই আয়। চুপচাপ নিজের কাজ করে নীরা। রাগের তোরে খেয়াল নেই কোনো কিছুই। ব্লাউজ পেটিকোট গায়ে থাকা অবস্থাতেই সে যে কখন থেকে দাঁড়িয়ে আছে সেটাও মাথায় নেই। একজোড়া বেহেলাস দৃষ্টি সেই সুযোগটুকুই লুফে নিল আপন চিত্তে। বিনা বাক্যে চেয়ে রইল ঘোর লাগানো চোখে। মোহগ্রস্তের মতো বলল, আজ লজ্জার ভালোই অবনতি হয়েছে দেখছি। ধরলাম না ছুলাম না, তবু এত তাড়াতাড়ি লজ্জা কেটে গেল পাখি তোর? মনের ভেতর কি চলে? মুখে মুখে ছুবে না বলেও আবেদনময়ী রূপে ধরা দিচ্ছিস প্রতিবার। অদ্ভুত ধোকা তোর। নীরা তাৎক্ষণিক ওড়না দিয়ে নিজেকে ঢেকে তাকতানো দৃষ্টিতে চায়। নাবিল ঠোঁট কামড়ে হেসে শীষ বাজায় আপন আনন্দে। মুখ ভেঙিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, তাড়াতাড়ি শুতে আসো, রাত অনেক হলো তো। ভালো বউরা স্বামীদের এত যন্ত্রণা করে না। কাম। হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস পরে নীরা বের হয় বাথরুম থেকে। বিদ্যুৎ ফিরে এলো। নীরা তবুও কৃত্রিম আলো জ্বালায় না। ফোনের ম্লান আলোতেই দেখল খোঁচা খোঁচা দাড়ির শুভ্র মানুষটাকে। এতক্ষণ ধরে লাগামহীন মুখ চালালো লাজহীন মানুষটা সকন বাউন্ডিলাপনা ভুলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল অঘরে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে লাগে গ্রীক দেবতাদের মতো। কি নিষ্পাপ মুখ, নাক আর সরল একজোড়া ঠোঁট। নীরা হাসল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে। মুখোমুখি হয়ে শুয়ে তাকিয়ে রইল অসম্ভব মায়াবী মুখটার পানে। চুল লেপ্টে আছে কপাল অবধি। ফু দিয়ে সেগুলো সরিয়ে দিল সে। হাত ছোঁয়ায় গালে চোখে। ওর নরম পরশে মৃদু নড়ে চড়ে উঠল নাবিল। নীরা বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডাকে, শোনো। নাবিল ঘুমের ঘোরেই সাড়া দেয় ছোট্ট করে। আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। আদো আদো চোখ মেলে চায় নাবিল। হাসে মাতাল হয়ে। চোখ বুজে এক হাত দিয়ে লতানো কোমরটা পেঁচিয়ে নিজের কাছে টানল ওকে। দুই হাত দিয়ে আষ্টে পিষ্টে নিজের সঙ্গে আবদ্ধ করে বুকের মধ্যে মুখ ডুবিয়ে অর্ধাঙ্গিনীর নিকট পরম আদুরে গলায় আবদার করে, মাথায় হাত বুলিয়ে দে। নীরা শ্বাস ফেলে আপন গর্ব আগলে। কোনো এক অলীক দৈব্য বলের জোরে তার এখন আর ভয় হচ্ছে না কেন যেন, বরং অসম্ভব এক পবিত্রতা অনুভব করল নিজের ভেতর। এই আবদারে প্রশান্তি খুঁজে পেল নিজের। সে চুল হাত বুলালো পরম আবেশে।
প্রেয়সীর এহেম আশকারায় ছেলেটা নিজেকে ধীরে ধীরে তার বুকের মধ্যে গুটিয়ে নিচ্ছে জন্মলগ্ন শিশুর ন্যায়। নাক ডুবিয়ে দেয় ঘাড়ের কাছে, শ্বাস টেনে সবটুকু মেহেলি সুবাস শুষে নেয় প্রবল তৃপ্তি নিয়ে। নীরা খেয়াল করলো একটু আদরেই কেমন মোমের মতো গলে যায় লোকটা, বশীভূত হয় অবুজের মতো। আরও উপলব্ধি করলো এই মানুষটাকে নিজের কোমল বুকে আশ্রয় দেওয়ার মতো চমৎকার অনুভূতি বোধহয় পৃথিবীতে আর হয় না, বরং শরীর মন তাকে ভীষণভাবে আঁকলে রাখার কামনায় মত্ত। রেশম তুলোর মতো নরম সুখ হয় হৃদয়ের, আর এই পাগল ছেলেটাকেই নাকি খুচরো পয়সার মতো আঁচলে বেঁধে রাখতে হবে আজীবন। রাতের পর রাত তাকে ঘুম পাড়াতে হবে। নীরা আবারও হাসে সেসব ভেবে। কাজটা বোধহয় অতটাও কঠিন নয়, বরং লোকটা নিজেই প্রতিবার স্বেচ্ছায় ধরা দেয় নীরার নারী সুলভ আঁচলে। এই অনুভূতিটা সত্যি চমৎকার সুন্দর। আম্মু, তোমাদের এসব অদ্ভুত ফর্মালিটিস একেবারে অসহ্য ঠেকছে এবার। এখান থেকে সোজা বাসায় যাব। তুমি আব্বুকে বলে দাও আমি যাচ্ছি না চান্দিয়ায়, আমার ভাল লাগে না। আই লাভ টু স্টে অ্যাট মাই হোম। তো ওটাও তো তোরই বাড়ি। যা বাপ, তোর চাচার মতো এমন গম্ভীর মানুষ এত করে অনুরোধ করে বলেছে, যা। না যাওয়াটা সম্মতির হচ্ছে না। সবসময় নিজের জেদ ধরে বসে থাকতে নেই, মানুষ কষ্ট পায়। একটা রাতেরই তো ব্যাপার। তাছাড়া তোকে একা যেতে বলছি না, ভাইজান সবাইকে নিয়ে একসাথে যেতে বলছেন। অহনা আর নেহাল যাবে না, বাকিদের নিয়ে ঘুরে আয়। মার কথা শোন লক্ষ্মী আমার। নাবিল কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি সবসময় এমন করো আমার সাথে, আই হেট ইউ। ছেলের কথায় হেসে ফেলল মা। ষাট গোছগাছ করতে করতে বলল, মানহাকে বিদায় দিয়ে আমার এদিক দিয়ে ভাই বোনের ঢাকায় ফিরে যাব, আর তোরা ঘুরে আয় চান্দিনা। নিলয় এখানেই বসেছিল এতক্ষণ। হ্যাঁ না কিছুই বলেনি। সচরাচর ধরে বেঁধেও ওকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যাওয়া যায় না। রাহেলা চুপচাপ বসে থাকতে দেখে ওর শার্টও গোছাতে গোছাতে বলেন, তুই যেন আবার কোনো অজুহাত না দেখাস বাপ। ঘুরে আয় সবাই মিলে, খাওয়া দাওয়া শেষ করে আয়। ভাইজানকে ডেকে বল তোদের জন্য একটা টেবিল খালি করতে। নিলয় মনের উত্তেজনা লুকিয়ে হাসল সম্মতিসূচক। হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজ করলো কাউকে একটা। ধরো তোমার দাওয়াত একসেপ্ট করে নিলাম আজই। হোয়াট উইল বি ইয়োর রিয়াকশন? ইউ উইল বি হ্যাপি অর নট? 2-1 মিনিট পর আসে ফিরতি উত্তর, মুখে মুখে আসবো আসবো না করে একদিন সত্যি সত্যি সে চমকে দিলেও তো পারেন। আপনার আগমনে অসুখী হবার ভীষণ ইচ্ছে আমার। না চাইতেও ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে নিলয়ের। নাবিল আর চোখে খেয়াল করে দুম করে পাশে বসে থাকা হাত রাখে ভাইয়ের কাঁধে, ভ্রু নাচিয়ে শুধায়, প্রেম প্রেম গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আছে নাকি প্রেডিকশন সত্য হওয়ার সম্ভাবনা? নিলয় রাগলো না। সেও হাত রাখে নাবিলের কাঁধে, জিভ দিয়ে ঠোঁট বিষিয়ে হেসে বলে, সত্য হওয়ার সম্ভাবনা থাকলে করবি হেল্প? নাবিল চোখে মুখে উল্লাস নিয়ে লাফিয়ে উঠে বলে, 200 বার করব। কে সে? খয়েরি রঙের পাঞ্জাবির সাথে ধপধপে সাদা জিন্সের প্যান্ট, পাঞ্জাবির হাত কুনি অবধি গোটানো, ভাবসাব একেবারেই অপ্রতিরোধ ধরনের, দৃষ্টি আকর্ষণ করার মতো অভিজাত হাসি আর পৃথিবী থমকে দেওয়ার মতো ম্যানলি হাঁটার ধরন, ঘোর লাগানো চোখ জোড়ায় সারাক্ষণ খেলতে থাকে চমৎকার নেশা, শরীর থেকে ভেসে বেড়ায় মাতাল করা পুরুষালী সুবাস, ঠোঁটের কোনো সর্বদা স্মিত হাসি বিদ্যমান। আশেপাশের অল্প বয়সী যুবতীরা ক্ষণে ক্ষণে নজর বোলাচ্ছে ছেলেটার পায়ের নখ থেকে মাথার চুল অবধি। ওরা উকিঝুঁকি মেরে পর্যবেক্ষণ করছে ছেলেটাকে, কানাকানি করছে ওরা, কে সে, কে তুমি সে সুপুরুষ, বুকের মধ্যে সমুদ্র আছড়ে পড়ার মতো তোমার উপস্থিতি, যেন কল্পনা জগৎ থেকে উঠে আসা কোনো স্বপ্নের মহাপুরুষ। নির্জন জ্যোৎস্না রাতে বহু রমণী যেমন পুরুষের ছবি আঁকে বুকে, অপেক্ষা করে বছরের পর বছর, ছেলেটা তেমনই কাল্পনিক চরিত্রের মতো সুদর্শন। বিয়েবাড়ির লোক সমাগমের মধ্যে কোথাও নীরাকে দেখতে না পেয়ে মহা বিরক্ত হয় নাবিল। জয়নাল শিকদার তখন থেকেই ভাগনাকে পর্যবেক্ষণ করছে। ডাকবেন ডাকবেন ভাব। সেদিনের পর থেকে তিনি নাবিলের সাথে কথা বলা কিছুটা কমিয়ে দিয়েছে।
মনের স্নেহটা দমাতে না পারলেও মুখের গাম্ভীর্য ভাব অটুট থাকে সর্বদা। ডাকলেন তবুও। সবাইকে নিয়ে ওই টেবিলে বসে পড়। তোরা আগে খা, তারপর তোর মামি আর খালাদের বসাবো। বাকিরা কোথায়? মামার ডাকে ঘাড় ঘুরিয়ে চায় নাবিল। জয়নাল শিকদার অন্যদিকে মুখ করেই কথাটা বলছেন। ভেতরে ভেতরে হাসল নাবিল। মনের মধ্যে আকাশ সমান মায়া তুলে রেখেও তার মামুটার অ্যাটিটিউড 1 ইঞ্চিও কমার নাম নেই। বউটা নির্ঘাত বাপের মতোই হয়েছে। শরীর জুড়ে ভয়ঙ্কর জেদ তারও। সবাইকেই ডেকে দিয়েছি মামা, আসছে ওরা। মাথা ঝাঁকায় জয়নাল। ফিরে যেতে নেয় ধীর পায়। নাবিল ডাকে আবার। মামা। তিনি হঠাৎ করেই কেমন নরম হয়ে তাকান। আদরের ভাগনার মুখে এই সম্বোধন শুনল বহুদিন পর। মুহূর্তে যেন বুকের উপর থাকা ক্ষোভের পাহাড়টা ভেঙে চুরমার হয় কিছু মুহূর্তের জন্য। বাবার আদর থেকে চিরকাল দূরে থাকা এই ছেলেটার জন্য বরাবরই ভীষণ মায়া হয় জয়নাল শিকদারের। মায়া হবার মতো অসহায় নাবিল না। যথেষ্ট অভিজাত পরিবেশেই বড় হয়েছে সে। তারপরেও এই নিষ্পাপ নির্মল চাহনির ছেলেটার দিকে তাকালে আপনা আপনি বুকে আঁকলে ধরতে ইচ্ছা করে ওকে। নিজের সন্তানের মতো কান টেনে দিয়ে ভীষণ শাসন করতে ইচ্ছা করে কখনো কখনো। নাবিল মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল মামাকে। শক্ত প্রাচীরের আড়ালের তুরল মানুষটা মাঝে মাঝেই ধরা দেয় আড়ালে আবডালে। কেমন কোমল করে তাকায়। কিছুটা অপ্রস্তুত হয় নাবিল। যা জিজ্ঞাসা করবে বলে ডেকেছিল তার বিপরীতে শুধায়। আপনি খেয়েছেন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে জয়নাল শিকদারের। সেও খুব সামান্য। মুখের নির্লিপ্ত স্বর বজায় রেখে তিনি জবাব দেন। তোদেরকে না খাইয়ে খাচ্ছি না। সবার খাওয়া শেষ হোক, ওদেরকে ডেকে বসে পড় একসাথে, পরে খাবো আমি। মাথা ঝাঁকিয়ে ফিরে যেতে নিয়েও আবার ডাকে নাবিল। মামা, আমি আপনার সাথে খাবো। এবার আর পুরোপুরি ঘাড় ফেরালেন না তিনি। গোপনেই হাসলেন স্মিত। মাথা নুয়ে রেখেই হাত রাখলেন ভাগনার পিঠে। বললেন, তুই না থাকলে ওরা এক টেবিলে বসে খেতে মজা পাবে না। তোরা ভাই বোনরা একসাথে বসে হাসি ঠাট্টা করে খাবি, এটা অন্যরকম ভালো লাগা। বস ওদের সাথেই। মামা খেতে বসলে তখন না হয় আবার বসাবো তোকে। মানুষটা কেমন ছোট্ট শিশুর ন্যায় বুঝ দিয়ে দিল নাবিলকে। ভেতরে ভেতরে কপাল চাপড়ালেও মুখে অতি ভোলাবালা সেজে মাথা নাড়ায় নাবিল। তাকায় বাধ্য ছেলের মতো। শ্বশুরটা বোধহয় অতটাও হিটলার না, আছে জুৎসই। চঞ্চল চড়ুইয়ের মতো হাত পা সারাক্ষণ নড়ছে নাবিলের। 2 চেয়ার একত্রে দখল করে বসেছে সে। এক চেয়ারে নাকি তার হয় না। পা দুটোর জন্য তো আর একটা চেয়ার লাগে নাকি? ওদেরও তো আরামের প্রয়োজন। শীষ বাজাতে বাজাতে এদিক ওদিক তাকাচ্ছে ঘাড় ঘুরিয়ে। স্থির হয়ে বসতে পারে না ছেলেটা। সকলেই আপন ধ্যানে ব্যস্ত। নেহাল অহনার মধ্যে মান অভিমান চলছে সম্ভবত। প্যান্ডেলে ঢোকার পর থেকেই ভাবিজানের মুখ গোমরা। আমাবস্যা হয়ে আছে চেহারাটা। নবদম্পতি মীরা রাতুলও সেলফি তোলায় ব্যস্ত। নিলয় ফোন টিপছে। ইফরান টেবিলের ওপর হাত রেখে ধ্যানমগ্ন হয়ে কি যেন ভাবছে। হতাশ শ্বাস ফেলে নাবিল। সকলেই আছে, নেই শুধু তার জোড়ার জন। নাবিল মাথায় হালকা চাটি মারে মীরার। পা দোলাতে দোলাতে শুধোয়। মীরা কই রে? মীরা অগ্নিরূপ ধারণ করে চাইল। স্বামীর সামনে নিজের চেয়ে মাত্র 1 বছরের বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া এহেম অপমানে মাথাটা দপদপ করে জ্বলছে। দুম করে কিল বসালো পিঠে। খ্যাক করে বলল, এই জানোয়ার, তুই কি শুধরাবি না কোনোদিন? নিলয় ভাইয়া, কিছু বলবা ওকে? নিলয় শাসনের চোখে চায়। কি হচ্ছে? বিয়ে হয়েছে না ওর? ও কি বাচ্চা? সবসময় জ্বালাস কেন মেয়েটাকে? নাবিল গা ছাড়া ভাব নিয়ে চেয়ারে হেলান দেয়। হাই তুলতে তুলতে বলে, চিল করো, রাতুল ভাই মাইন্ড করবে না। ভাই খুব কুল। কি ভাই, আপনার বউয়ের সাথে একটু মস্করা করলে করবেন মাইন্ড? রাতুল অস্বস্তিতে পড়ে যায়। উপস্থিত হয়ে হাসে কিছুটা। নাবিল মীরার তেতো চাহনিকে পাত্তা না দিয়ে পুনরায় বলে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।